সবসময় ক্লান্ত লাগে, একটু হাঁটলে আপনি হাঁপিয়ে ওঠেন, বসা থেকে হঠাৎ করে দাঁড়ালে আপনার মাথাটা ঘুরে ওঠে, বা অনেকের মাঝে কিছু আনইউজুয়াল জিনিসপত্র খাওয়ার টেন্ডেন্সি দেখা যায়, যেমন অনেকে বরফ কিন্তু কচকচ করে খেয়ে ফেলে। এটা কি আপনাদের কাছে নর্মাল মনে হয়? কিন্তু এটার পিছনে থাকতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মতো কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর আবিরা নিকিতা। আজকে আপনাদের সাথে বাংলাদেশে খুব কমন একটা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলতে পারি, এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা সম্পর্কে আজকে একটু কথা বলবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলো এমন একটা অবস্থা যেখানে শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন না থাকার কারণে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি হয় না, যার জন্য রক্তে অক্সিজেন দেহের বিভিন্ন কোষ বা টিস্যুতে ভালোভাবে পৌঁছাতে পারে না, যার জন্য কিন্তু শরীর বিভিন্নভাবে দুর্বল হয়ে যায়। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণগুলো কি? প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ক্রনিক ব্লাড লস। কারো যদি অতিরিক্ত বেশি রক্তক্ষরণ হয়, যেমন মাসিকের সময় মেয়েদের যদি অতিরিক্ত রক্তপাত হয়, অথবা কারো যদি পেপটিক আলসার ডিজিজ বা আলসারজনিত সমস্যার কারণে ইন্টারনাল ব্লিডিং হয়, অথবা কারো যদি পাইলসের সমস্যা থাকে, পায়খানা রাস্তা দিয়ে যদি রক্ত যায়, অথবা কেউ যদি রিপিটেডলি ব্লাড ডোনেট করে, সেক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হতে পারে। দ্বিতীয়ত, প্রেগন্যান্সিতে গর্ভাবস্থায় মায়ের রক্তের পরিমাণ বাড়তি থাকে, অর্থাৎ ব্লাড ভলিউমটা বেশি থাকে, এবং বাচ্চাদের জন্য অতিরিক্ত আয়রন লাগে, যার জন্য কিন্তু গর্ভাবস্থায় এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা খুব কমন। তৃতীয়, আপনি যদি আয়রন সমৃদ্ধ খাবার কম গ্রহণ করে থাকেন অথবা একেবারেই গ্রহণ না করে থাকেন। চতুর্থ, আপনার খাবার ইনটেক ঠিক আছে, কিন্তু আপনার শরীর যদি কোনোভাবে সেটাকে শোষণ করতে না পারে, যেমন বিভিন্ন ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোমগুলোতে এই শোষণের সমস্যা দেখা যায়, যেমন সিলিয়াক ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অথবা কারো যদি কোনো গ্যাস্ট্রিক সার্জারি যেমন বেরিয়াট্রিক সার্জারি হয়ে থাকে, অথবা কেউ যদি অতিরিক্ত পরিমাণে চা কফি খেয়ে থাকে, এগুলো কিন্তু শোষণে ব্যাঘাত ঘটাতে পারে আয়রনের। 5 নম্বর, কারো যদি ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে, যেমন কারো যদি ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক ইনফেকশন বা দীর্ঘদিন ধরে ক্যান্সার জাতীয় সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। 6 নম্বর, বাড়ন্ত বয়সী বাচ্চাদের আয়রনের কিন্তু চাহিদা অনেক বেশি থাকে, যার জন্য কিন্তু এই গ্রোয়িং এজের যে বাচ্চারা আছে তাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুব বেশি লক্ষ্য করা যায়। 7 নম্বর, কৃমির সমস্যা। বাংলাদেশে এটা খুব কমন। হুকওয়ার্ম বা রাউন্ডওয়ার্ম যে কৃমিগুলো আছে, সেটা হচ্ছে অন্ত্রের যে রক্তগুলো সেগুলো খেয়ে ফেলে, যার জন্য কিন্তু আয়রনের ঘাটতি দেখা যায়। দেখে আপনি বুঝবেন যে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে পারে। আপনি সবসময় একটা ক্লান্তি অনুভব করবেন, আপনি একটু হলেই হাঁপিয়ে যাবেন, আপনার সবসময় একটা ঘুম ঘুম ভাব কাজ করবে, আপনি কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না, আপনার কোনো কিছু মনে রাখতে পারবেন না, আপনার সবসময় হচ্ছে একটা মাথা ঘোরা ভাব থাকবে, আপনার মুখটা ফ্যাকাশে থাকবে, আপনার চুল পড়ে যেতে পারে অথবা চুল পাতলা হয়ে যেতে পারে, আপনার নখ পাতলা হয়ে যেতে পারে, আপনার হাত পা অনেক ঠান্ডা থাকতে পারে সবসময়, বা একটা থাকে না যে হৃদস্পন্দন অনেক বেশি বেড়ে যেতে পারে, আপনার মধ্যে একটা বরফ খাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে। এই জাতীয় সমস্যাগুলো আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কোন কোন খাবারে আয়রন পাওয়া যেতে পারে? প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে লিভার, পরিমিত পরিমাণে লাল মাংস, মাছ, ডিম। উদ্ভিদ উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাক, যেমন পালং শাক স্পেশালি, ডাল, মসুর ডাল, ছোলা, কুমড়ার বীজ, খেজুর, লাল চাল ইত্যাদি খাদ্যতে যথেষ্ট পরিমাণে আয়রন আছে। এগুলোকে আপনি আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকায় সবসময় রাখার চেষ্টা করবেন। শোষণ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, যেমন লেবু, কমলা, কাঁচামরিচ ইত্যাদি। চা কফি জাতীয় যে পানীয়গুলো আছে সেগুলো পারতপক্ষে অ্যাভয়েড করতে হবে, অথবা দিনে 1 কাপের বেশি গ্রহণ করা উচিত না। সপ্তাহে 2 দিন আপনি হচ্ছে যে লাল মাংসগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারেন, আর প্রয়োজনে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হতে পারে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, উপকারে আসবে আপনাদের। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও। ধন্যবাদ সবাইকে।